এই সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান এবং অভিহিত মানের মধ্যে পার্থক্য কত? এখানে দুটাই সেম হলো কেন? কারণ এটা একক স্থানীয় অঙ্ক, তাই তার মান হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তো এরপরে আর কোনো শূন্য, কিন্তু আর কোনো সংখ্যা নাই, তাই ওটা মান হচ্ছে যে 4। p+1 গুণন p+1 গুণন p+1 গুণন ডট 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 চলমান থাকবে সেম জিনিসটাই। আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। অনেকের স্বপ্ন থাকে আপনারা হচ্ছে যে শিক্ষক হতে চান, শিক্ষক হিসেবে নিজেকে গড়তে চান। তো যারা শিক্ষক হতে চান, শিক্ষক হিসেবে নিজেকে গড়তে চান, এবং এটা সরকারি স্কুলের ক্ষেত্রে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে, এবং এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষকতার পেশায় যদি আপনি আসেন, তাহলে এটা কিন্তু আপনার এলাকাতেই হবে, অর্থাৎ আপনি যে থানার বাসিন্দা, যে উপজেলার বাসিন্দা, সেইখানে কিন্তু আপনার এই চাকরিটা হবে। সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আপনি আপনার গ্রামের বাড়িতে থেকে এই জবটা করতে পারবেন। এবং 2 নম্বর যে একটা সুবিধা, সেটা হচ্ছে যে আপনার যেটা অনেকেই বর্তমানে এই প্রাথমিক সহকারী শিক্ষকে ঝুঁকছে, নিজ এলাকায় থাকার যেটা সুবিধা, এটা কিন্তু হয়ে থাকে। ওকে, আর এই 2025 সালে আসছে যে 2025 নতুন বছর, এই নতুন বছরে কিন্তু প্রাইমারিতে বিশাল একটা নিয়োগ হবে। এবং এই নিয়োগে আমি মনে করি যে আপনারা যারা প্রস্তুতি নেবেন তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ হবে এই আসছে 2025-এর যে নিয়োগ সার্কুলারটা, সেটা। যদিও সার্কুলারটি কখন হবে, কবে নাগাদ হতে পারে, কবে পরীক্ষা হতে পারে, এই বিষয়গুলো এখনও অস্পষ্ট, এখনই বলা যাচ্ছে না। কেননা তৃতীয় ধাপের নিয়োগ নিয়ে একটা জটিলতা কিন্তু রয়েছে। এই জটিলতা যখন কেটে যাবে, এর পরবর্তীতে হয়তোবা আপনাদের এই প্রাথমিক শিক্ষক নিয়োগের একটা সার্কুলার আপনারা পেতে পারেন। একটা সংখ্যার একক স্থানীয় মান a এবং দশক স্থানীয় মান b হলে সংখ্যাটি কত? দেখেন, একটা সংখ্যার একক স্থানীয় মান হচ্ছে a এবং দশক স্থানীয় মান হচ্ছে যে b। তাহলে এখানে দেখেন, একটা সংখ্যার একক স্থানীয় মান a, দশক স্থানীয় মান হচ্ছে b, এটা মান। হ্যাঁ, তাহলে b a, ব্যাপারটা হচ্ছে এরকম, তাই না? কিন্তু সংখ্যাটি কত? সংখ্যাটি নির্ণয়ের সূত্র রয়েছে, বুঝছেন? এরকম একক স্থানীয় অঙ্কের যে সূত্রটা হচ্ছে এরকম, যে সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 1 গুণ একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। যদি আরো থাকতো তাহলে কি পাইতাম? আরো পাইতাম 100 গুণ শতক স্থানীয় অঙ্ক। হ্যাঁ, এরকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা কিন্তু আপনারা পড়েছেন সেই ছোটবেলা থেকে। তাহলে সংখ্যাটি নির্ণয়ের সূত্র হচ্ছে 1 গুণ একক স্থানীয় অঙ্ক আর 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। তাহলে এখান থেকে পাবো আমরা 1 গুণ একক স্থানীয় অঙ্ক, তার মানে 1 গুণন হবে a, যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, 10 গুণন হবে কি b। যেহেতু এখানে শতক স্থানীয় কোনো মান দেওয়া নাই, ওটা কিন্তু দরকার নেই আমাদের। হ্যাঁ, তাহলে এখানে a প্লাস কি হবে 10b, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো এখানে ইংলিশে লেখা আছে a প্লাস 10b। হ্যাঁ, এটি আমাদের রাইট অ্যান্সারে পেয়ে যাব, a প্লাস 10b। এই তো হয়ে গেল আমাদের রাইট অ্যান্সারটা। ঠিক আছে, ব্যাস কমপ্লিটলি পেয়ে গেলাম। তাহলে চলুন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তীতেও অনেকটা সেম টাইপের একটা প্রশ্ন রয়েছে আমাদের এই অংশটুকু থেকে। এখানে যে প্রশ্নটা রয়েছে দেখেন, একটা সংখ্যার একক, দশক, শতক, না শতক, দশক, একক, একটা সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে পি, কিউ, আর হলে সংখ্যাটি কত হবে? যে একটি সংখ্যার শতক, দশক এবং একক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক হচ্ছে এখানে পি, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কিউ, এবং একক স্থানীয় অঙ্ক হচ্ছে যে আর। তাহলে এটা যদি হয় তাহলে সংখ্যাটি কি হবে? একটু আগে যে ফর্মুলা লিখে দিয়েছিলাম ওই ফর্মুলাতেই কিন্তু হবে। হ্যাঁ, তো 1 গুণ একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ 100 গুণ শতক স্থানীয় অঙ্ক, 1 গুণ একক স্থানীয় অঙ্ক, তাই না? তাহলে 1, এই যে 1 গুণ একক স্থানীয় অঙ্ক কত? আর। তাহলে 1 গুণন হচ্ছে যে আর। এরপরে কি 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক কত? কিউ, তাহলে 10 কিউ। এরপরে কি 100 গুণ শতক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক কত? পি। এই যেটা পি পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা পাচ্ছি এরকম ভাবে লিখলে, আর প্লাস 10 কিউ প্লাস 100 পি। এটাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা যায় তাহলে লেখা যাবে 100 পি প্লাস 10 কিউ প্লাস হচ্ছে যে আর। এই যেটা 100 পি প্লাস 10 কিউ প্লাস আর, 100 পি প্লাস 10 কিউ প্লাস আর কোথায় রয়েছে? আমাদের খ নম্বরে কিন্তু রয়েছে। ব্যাস অ্যান্সার পেয়ে গেলাম। বলেন স্যার, এগুলো অঙ্ক কি পরীক্ষায় আসে? দেখি না তো, তাই না?
কথা হচ্ছে দেখেন স্যার কোন অঙ্কটা পরীক্ষায় আসে এটা কিন্তু আপনি দেখতে পাবেন না, দেখতে পাবেন অবশ্যই, প্রশ্ন দেখলে দেখতে পাবেন, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে যে হঠাৎ করে কোনো চাকরি নিয়োগ পরীক্ষাতে 20টা বা 25টা ম্যাথ যদি থাকে, তো হঠাৎ করে কোনো ম্যাথ যদি আপনাকে দিয়ে দেয়, সেই অংশটুকু থেকে বেসিকটা ক্লিয়ার না থাকলে আপনি কিন্তু সেটা করতে পারবেন না। ওকে, আচ্ছা নেক্সট আমরা খেয়াল করি পরবর্তী কোশ্চিনটা। এই যে একটা কোশ্চিন রয়েছে আমাদের এখানে, হ্যাঁ চলুন দেখে আসি কি রয়েছে সেই কোশ্চিনে। 85, 69, 74 একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে কি 8,56,974, 8,56,974। হ্যাঁ, এই সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান এবং অভিহিত মানের মধ্যে পার্থক্য কত? 6 এর স্থানীয় মান এবং অভিহিত মানের মধ্যে পার্থক্য কত, এটা আপনাকে নির্ণয় করতে হবে। এই কোশ্চিনটা কিন্তু আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসারে কিন্তু এসেছিল এটা, হ্যাঁ 2014 সালে। ওকে, তো এইটার আমরা রাইট অ্যান্সারটা দেখার চেষ্টা করব, তবে অ্যান্সারটা দেখার পূর্বে আমাকে জানতে হবে কিন্তু ব্যাপারগুলো, যে স্থানীয় মান এবং অভিহিত মান দুইটা মান কিন্তু এখানে বলেছে, তাহলে স্থানীয় মান কি আর অভিহিত মান কি, এই দুটো মান সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট আমাদের দরকার, তাই না? যে কোনো সংখ্যার স্থানীয় মান থাকে এবং অভিহিত মান থাকে। ওকে, তো অভিহিত মান কি আর স্থানীয় মান কি একটু দেখে আসি চলুন। মনে করেন আপনার কাছে একটা সংখ্যা রয়েছে, আচ্ছা এটাই ধরলাম আমরা, হ্যাঁ এই সংখ্যাটি আমরা নিচ্ছি, কি নিচ্ছি এখানে 8, 5, 6, 9, 7, 4, এই যে সংখ্যাটি আমরা নিলাম, এই সংখ্যার মানগুলো দেখব যে স্থানীয় মান কি আর অভিহিত মান কি। দেখুন প্রথমে আসেন 4 নিয়ে কথা বলি আমরা, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তাই তো? তাহলে 4 এর দুইটা মান রয়েছে, একটা হচ্ছে স্থানীয় মান রয়েছে, দেখেন একটা হচ্ছে স্থানীয় মান রয়েছে আর একটা কি রয়েছে, অভিহিত মান রয়েছে। হ্যাঁ, অভিহিত মান, তাহলে স্থানীয় মানও হচ্ছে এখানকার 4, অভিহিত মানও এখানে 4, ঠিক আছে? স্থানীয় মানও 4, অভিহিত মানও 4। অভিহিত মান বলতে কি বোঝায়, যে অঙ্কটি বলছে ওই অঙ্কের মানে ওই অঙ্কটাই হচ্ছে অভিহিত মান, আর স্থানীয় মানে হচ্ছে পজিশনাল যে মানটা রয়েছে সেইটা। তাহলে এখানে দুটাই সেম হলো, কেন? কারণ এটা একক স্থানীয় অঙ্ক, তাই তার মান হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তো এরপরে আর কোনো শূন্য কিন্তু আর কোনো সংখ্যা নাই, তার ওটা মান হচ্ছে যে 4, আর অভিহিত মান 4, এটা 4 রয়েছে। এই যে 7, অভিহিত মান 7, 9 এর অভিহিত মান 9, 6 এর অভিহিত মান হচ্ছে যে 6, 5 এর অভিহিত মান 5, 8 এর অভিহিত মান 5। আর অভিহিত মানের অপর যে নাম তাকে বলা হয় স্বকীয় মান। কি বলা হয়? স্বকীয় মান বা তার নিজস্ব মান। তার কি? তার নিজস্ব মান, বুঝছেন? এটা হচ্ছে তার অভিহিত মান, তার স্বকীয় মান বা তার নিজস্ব মান যে মানটা রয়েছে সেইটা। এখন ফ্যাক্টটা হচ্ছে দেখেন 7 যদি আমরা বলি, 4 না বলে 7 বলি, তাহলে কিন্তু খেলাটা জমে যাবে। কেন? 7 এর ক্ষেত্রে দুইটা মান রয়েছে, 7 এরও অভিহিত মান রয়েছে আর কি রয়েছে, স্থানীয় মান রয়েছে। তাহলে 7 এর স্থানীয় মান কত হবে আর অভিহিত মান, আমি এখানে লিখছি স্থানীয় মান আর এখানে লিখছি তার অভিহিত মান। হ্যাঁ, অভিহিত মান। তো 7 এর অভিহিত মান 7, এটা ফিক্সড। ওকে, কিন্তু তার স্থানীয় মান কত? 7 কি বলেন? এই যে এটা হচ্ছে একক, এটা দশক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো দশক, তো যে 10 গুণ সেই সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্ক। এটা কি হবে? 100 গুণ সেই সংখ্যাটি হবে। এটা 1000 গুণ সেই সংখ্যাটি হবে। এটা কি হবে? 10,000 গুণ হবে। হ্যাঁ, তার দেখতে হবে যে আপনার যে সংখ্যাটি বলছে তারপরে কয়টা সংখ্যা রয়েছে, তারপরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হবে। তাহলে এখানে 7 রয়েছে, 7-এর পরে একটা সংখ্যা রয়েছে, তাহলে তার স্থানীয় মান হচ্ছে 70। এই যে 7, দেখেন আমরা যদি শুধু 74কে পড়ি তাহলে কিভাবে পড়ি? ছোটবেলায় পড়তেন না আপনারা যে 7, 10, 4, 74 পড়ছেন কিনা? ভেঙে ভেঙে পড়ছেন না? 7 আর 4 74 যে হয়েছে, ভেঙে ভেঙে পড়ছেন না? 7, 10, 4, 74 পড়ছেন তো? 1, 10, 1, 11, 1, 10, 2, 12, 1, 10, 3, 13, 1, 10, 4, 14। এই যে 7, 10, 4, 74, তার মানে 7, 10, এই যে 7 গুণন 10 যোগ হচ্ছে যে 4 গুণন 1, ওটা একক স্থানীয় অঙ্ক। হ্যাঁ, এজন্য বলা হয় 10 গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ 1 গুণ একক স্থানীয় অঙ্ক, 100 গুণ শতক স্থানীয় অঙ্ক। তাহলে 7, 10-এ 70 আর যোগ 4, 70 আর 4 যোগ করলে কত হয়? 74 কিন্তু হয়, আমার এই সংখ্যাটি চলে আসে। তাহলে 7-এর স্থানীয় মানটা হচ্ছে 70। তাহলে এবার একটু বলেন দেখি এই 9-এর স্থানীয় মানটা কি হবে? আমরা কিন্তু এবার পাওয়ার কথা আপনাদের। হ্যাঁ, তো 9-এর স্থানীয় মানটা কি হবে? 9-এর স্থানীয় মানটা হবে, 9-এর পরে কয়টা ঘর রয়েছে, কয়টা সংখ্যা রয়েছে? দুইটা সংখ্যা রয়েছে। তো 9-এর স্থানীয় মানটা হবে 900।
ওকে, আর 9-এর অভিহিত মান কিন্তু 9, তা নিজস্ব মান 9। আবার তাহলে এখন প্রশ্নে কি বলেছে? প্রশ্ন বলেছে 6-এর স্থানীয় মান ও অভিহিত মানের মধ্যে পার্থক্য কি। 6-এর এখানে স্থানীয় মানটা কত হবে? 6-এর পরে কয়টা ঘর রয়েছে? 3টা ঘর রয়েছে, মানে 6-এর পরে হবে 3টা শূন্য, 6000। আর 6-এর স্থানীয় মানটা অভিহিত মানটা 6, 6000 থেকে 6 বাদ দিলে থাকবে কত? 5994। হ্যাঁ, এই তো দেখুন, এটা কি কোনো কঠিন অঙ্ক বলেন দেখি? 10 থেকে 60 পর্যন্ত, 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? এইটা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপে এসেছিল 2019 সালে। ওকে, 19 সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। সো কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। হয়তো এই কোশ্চেনটা আসবে না আপনাদের পরীক্ষায়, বাট এই কোশ্চেন না আসলেও এই কোশ্চেনের একটা কাছাকাছি কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসতে পারে। ওকে, তো 10 থেকে কত পর্যন্ত? 60 পর্যন্ত। 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? আমি সবসময় বলে থাকি যে কোনো ক্লাসে যখন ক্লাস নিয়ে থাকি আমাদের জুম লাইভ সেশনগুলোতে, যে মৌলিক সংখ্যা যখন আসবে তখন আপনাকে মৌলিক সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে, 1 থেকে 100 পর্যন্ত একদম ঠাড়া মুখস্থ করতে হবে, এটিএম করতে হবে। সবসময় প্রত্যেকটা ক্লাসে বলি এটা কি করতে হবে? এটিএম, একটা না মুখস্থ করতে হবে কি কি মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে এই 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, তো কি কি রয়েছে? এই যে 19 একটা মৌলিক সংখ্যা, 29 একটা মৌলিক সংখ্যা, এরপরে 39 কিন্তু মৌলিক না, এটা কিন্তু লেখা যাবে না, শেষে 9 আছে। এরপরে 49, এটাও কিন্তু মৌলিক না, এটাও বাতিল। এরপরে কি 59, 60 পর্যন্ত, তাই না? সবার শেষে 9 লিখে দিলাম। এখন এই দুটা মৌলিক নয়, এই দুটা বাতিল, তাই না? এখন এই 3টা যোগ করব, তাহলে কত হবে? 3 নং 27, এই 27-এ 7 আছে না, দেখেন 7 একটাই রয়েছে, তো চোখ মুখ বন্ধ করে মনে করেন 107 অ্যান্সার করে ফেলবো আমরা। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হচ্ছে 107, 3টা যোগ করলে পেয়ে যাবেন আপনি 107। ব্যাস হয়ে গেল। তাহলে ক্লিয়ার আশা করি। তাহলে চলুন আমরা নেক্সট প্রশ্ন দেখে আসি। হ্যাঁ, কি রয়েছে আমাদের নেক্সট কোশ্চেন? এই যেটা কোশ্চেন রয়েছে, দেখতে চাই আপনারা কারা কারা এইটার সঠিক অ্যান্সার আপনারা বলতে পারবেন। আমাদের যে ফর্মুলাটা আসছে, ফর্মুলাটা কিভাবে আসে সেটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা একটু সাদা বেড়ে চলে আসি। মনে করেন আপনি হচ্ছে যে কি বলে 5 দিয়ে ভাগ করবেন হচ্ছে যে 32কে, বুঝছেন? 32কে 5 দ্বারা ভাগ করবেন, তাহলে কি হবে বলেন তো? 5 6 হবে কত? 30। তাহলে বিয়োগ করে থাকবে কত? এখানে 2। তাহলে এই যে এখানে সংখ্যাগুলো রয়েছে, যে 5 কি, এখানে 32 কি, এখানে 6 কি, আর 2 কি, 4টা সংখ্যা রয়েছে। এই 5কে বলা হচ্ছে আপনার ভাজক, এই 32কে বলা হচ্ছে কি? ভাজ্য, 6কে বলা হচ্ছে আপনার ভাগফল, আর 2কে বলা হচ্ছে আপনার ভাগশেষ। এই 4টি সংখ্যা রয়েছে। হ্যাঁ, এই 4টি সংখ্যার মধ্যে আপনি এলোমেলো হয়ে যায়, তো এলোমেলো হয়ে গেলে মুখস্থ আমরা করব, মুখস্থ ভুলে যেতে পারি আমরা, কিন্তু কোনো জিনিস যেটা যদি ভালো করে বুঝে থাকি সেটা কিন্তু আমরা সহজে ভুলি না। এখন সব থেকে বড় সংখ্যা কি? ভাজ্য। ভাজ্য কাকে বলা হয়? যাকে ভাগ করা হয়। হ্যাঁ, ঠিক আছে, যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয়, যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে ভাজক বলা হয়। এরপরে কি? ফলাফল তো বোঝেনি, যে কাউকে মানে একটা সংখ্যা দিয়ে অপর একটি সংখ্যাকে ভাগ করে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় কি? ভাগফল। আর যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় ভাগশেষ। তো সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে কি এখানে বলেন? ভাজ্য। তো ভাজ্য নির্ণয়ের ফর্মুলা কিন্তু আমাদের রয়েছে। ভাজ্য নির্ণয়ের ফর্মুলাটা কি বলেন তো? ভাজ্য নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, দেখেন, ভাজক গুণন ভাগফল। 5 6 কত হয়? 30। এই 30 আর 2 যোগ করলে তো তবে না 32 হবে, তাই না? তাহলে এখানে ভাজ্য সমান কি পাবো? ভাজ্য সমান পাবো আমরা ভাজক গুণন ভাগফল। ভাজক গুণন ভাগফল যোগ কি পাবো আমরা? যোগ পাবো আমরা ভাগশেষ। এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, তাহলে ভাজ্য সমান কি? ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল। হ্যাঁ, ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তো এবার এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা। হ্যাঁ, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখন আমার ভাজ্য রয়েছে এখানে, দেখেন 2টা, এই 2টা ভাজ্য রয়েছে না? এখন ভাজ্য সমান দেখেন ভাজক মাইনাস ভাগশেষ যোগ গুণ হচ্ছে ভাগফল। তাহলে এটা কি উল্টো পাল্টা আছে না? বলে এটা কি হবে? এটা বাতিল, খ নাম্বারটা বাতিল গেল। এবার ভাজ্য সমান কি? ভাজক গুণন ভাগফল বিয়োগ আছে ভাগশেষ। আমার ওখানে ভাগশেষ কি পাইছি বলেন? ভাগশেষ পাইলাম যোগ, কিন্তু এখানে দিল বিয়োগ, তাহলে কি হইলো? এটাও হইলো না, তখন এটাও আমার ভুল অ্যান্সার। তাহলে এবার বাকি 2টা কি আছে? এটা ভাজক নির্ণয় আছে, আবার এখানেও কি রয়েছে? ভাজক নির্ণয় রয়েছে। তো ভাজকটা নির্ণয় করবো আমরা। এখন এইখান থেকেই ভাজকটা নির্ণয় করি আমরা। চলুন এখান থেকে যদি ভাজক নির্ণয় করতে যাই তাহলে আমরা কি পাই? চলুন দেখে আসি। তাহলে ভাজক হচ্ছে এইটা, তাহলে এই ভাজক নির্ণয় করবো আমরা, মানে বাদ বাকি যা কিছু আছে সব উপর পার করে দিব, তাই না? তাহলে এখানে আমরা একবারে ডিরেক্টলি লিখি, দেখেন
ভাজক গুণন ভাগফল। ওকে, তাহলে এই ভাগশেষকে ওপারে পার করলে কি হবে, ভাজ্য মাইনাস ভাগশেষ, তাই তো, ভাজ্য মাইনাস কি হবে, ভাগশেষ। এই তো এটা পেলাম, ভাজ্য মাইনাস ভাগশেষ। এখন নির্ণয় করবো আমরা কি, ভাজক। তাহলে এখন কি পাবো, পরবর্তী অংশটুকু থেকে দেখেন, এখানে আমরা পেতে পারি এরকম ভাবে যে ভাজক সমান কি হবে, ভাজক সমান হবে ভাজ্য বিয়োগ ভাগফল, ভাজ্য বিয়োগ ভাগফল। আর এটা গুণ আছে না, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ কি হবে, সরি একটু ভুল হইলো না, এটা ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাগশেষ। হ্যাঁ, ভাগ এখানে হবে কি, ভাগফল। এই তো এটা, তাহলে ভাজক সমান আমরা পেয়ে যাচ্ছি এরকমটা, ভাজক সমান কি, ভাজ্য মাইনাস ভাগশেষ। হ্যাঁ, ভাজক সমান হচ্ছে কি, ভাজক সমান হবে এখানে দেখেন ভাজ্য মাইনাস ভাগশেষ। ভাগ কি পাচ্ছি আমরা, ভাগ পাচ্ছি ভাগফল, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখেন তো কোথায় রয়েছে, ভাজক সমান সমান ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাগফল, এখানে বলছে গুণ ভাগফল, তাহলে গুণ হবে না ভাগ হবে বলেন, একটু আগে দেখলাম এখন আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ভাজক সমান কি পাচ্ছি, ভাজক সমান ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ হচ্ছে ভাগফল, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গিয়েছে, পারা যাবে এখন, কঠিন লাগে বলেন না। পরিবার কল্যাণ পরিদর্শিকা মানে পরিদর্শিকা প্রশিক্ষণার্থী 2010 সালে এই কোশ্চিনটা কিন্তু এসেছিল। ওকে, কি কোশ্চিনটা বলেছে এখানে দেখেন, এখানে বলেছে ভাজক 78, ভাজক 78 ভাগফল 25, ভাগফল 25 এবং ভাগশেষ ভাজকের 1/3, তবে ভাজ্য কত। তাহলে ভাজ্য কত, ভাজ্য নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সেটা আপনাকে প্রয়োগ করতে হবে। আমরা জানি ভাজ্য সূত্রটা কি বলেন দেখি, আমরা জানি ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজক গুণন ভাগফল, ভাজক গুণন ভাগফল যোগ হবে কি, যোগ হবে ভাগশেষ। এই যেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন এখানে দেখেন ভাজকের মান দেওয়া আছে কত, ভাজক হচ্ছে 78, গুণন ভাগফলের মান কত, ভাগফলের মান 25, এবার যোগ ভাগশেষ। তো ভাগশেষ কি বলেছে, ভাগশেষ ভাজকের 1/3, ভাজক কত 78, 78কে 3 ভাগ ভাগ করে দেন 1/3, তাহলেই তো হয়ে গেল। তাহলে 3 × 6 7 1 8, তো 3 6 18 কত হইলো, তাহলে 26 পেয়ে গেলাম। হ্যাঁ, এবং এটাই হচ্ছে আমাদের ভাগশেষ 26। এবার আপনি ক্যালকুলেশন করলে কিন্তু পেয়ে যাবেন, কত পাবেন, হ্যাঁ 1976, তাই না। তো 4 পঁচিশে হয় 100, 8 পঁচিশে হয় 200, 200 শূন্য হাত থেকে 20, 7 পঁচিশে হয় কত 175, আর 20 করলে হয় 100। নর্মালি দেখেন 20 থাকে, তো 7 পঁচিশে আবার গুণটা করতে হবে একবার ডিরেক্টলি, ঠিক আছে, ডিরেক্টলি গুণ করতে হবে। তাহলে কথা হবে এখান থেকে বলেন, তো 7 পঁচিশে হচ্ছে 175, 175 আর এখানে আমি 20 পাইছি, 8 পঁচিশে 200, তো 75 আর 20 হচ্ছে যে 95। হ্যাঁ, 1950, এর সাথে কি হবে, এই 26টা যোগ করে দিবেন, তাহলে কথা হবে 1976। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার, 1976। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমাদের বেশ কিছু প্রশ্ন আমরা কনফিউশনে পড়ে যাই। সেই কনফিউশনের মতো প্রশ্নগুলো হচ্ছে যে এই ধরনের প্রশ্নগুলো, 1008-এর কতটি ভাজক রয়েছে, 1008। তো কনফিউশন এটা পড়ি না, কনফিউশন এরপরে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো পড়ে যাই আমরা। 1008-এর কতটি ভাজক রয়েছে, ভাজক আছে কতটি, এই যে কতগুলো ভাজক আছে, এই কোশ্চেন দেখেন আপনার বাংলাদেশ রেলওয়ে উপসাগরী প্রকৌশলী ব্রিজ 2018 সালে এসেছিল এই কোশ্চেনটা। তো প্রাইমারির জন্য যে খালি প্রাইমারি প্রশ্নগুলো পড়তে হবে তা কিন্তু না, প্রাইমারির জন্য আপনাকে বিসিএস এরও কিছু প্রশ্ন পড়তে হবে, আদার্স যে পিএসসি যে পরীক্ষা নিতে থাকে সেগুলোও পড়তে হবে, বিগত সালের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে প্রাইমারির জন্য। হ্যাঁ, তো 1008-এর কতটি ভাজক আছে, যখন ভাজক সংখ্যা মানে কতগুলা সংখ্যা দ্বারা 1008-কে ভাগ করা যায়, ঠিক আছে। ওকে, 1008-কে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তো এটার জন্য কি করতে হবে, 1008-কে আপনার মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করতে হবে, মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করতে হবে। আর মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করার জন্য যে কাজটা আমরা করব, দেখেন এই যে 1008 এটাকে আমরা ভাগ করব, জোড় সংখ্যা না, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে এখানে 5 × 10, 50 × 100, 4 × 8। ওকে, এবার আবারও জোড় সংখ্যা, আবারও 2 দ্বারা গুণ যাবে, ভাগ যাবে, 25 × 50, 2 × 4 252, আবারও 2 দ্বারা ভাগ যাবে, কত হবে 12 × 24, 25, 1 2, 6 × 12 126, এটাকে আবারও 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে 63 পেয়ে যাব আমরা। এখন এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে বলেন, আর যাবে না, এবার ভাগ করবো কি দিকে, 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 21-এ 63, এই 21-কে আবার 3 দ্বারা ভাগ করা যায়, 3 7 21, দেখেন তো মৌলিক সংখ্যা চলে এসেছে ওইখানেও। হ্যাঁ, মৌলিক সংখ্যা আসলে আর ভাগ করার দরকার নাই, ঠিক আছে। এইবারে
আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন, একটু খেয়াল করেন। 1 2 3 4, 2 পাচ্ছি 4টা, তার মানে 2 এর পাওয়ার কত হবে 4, গুণন 3 পাচ্ছি কয়টা 2টা, তার মানে 3 এর পাওয়ার হবে 2, গুণন 7 কয়টা আছে 1টা, তো 7 এর পাওয়ার হচ্ছে যে 1। ভাজক সংখ্যা নির্ণয়ের জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে, ফর্মুলাটা হচ্ছে এমন, ভাজক সংখ্যা এরকম নেওয়ার পরে এই যে p+1 গুণন p+1 গুণন p+1 গুণন ডট 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 চলমান থাকবে, সেম জিনিসটাই। হ্যাঁ, এখন ফ্যাক্টটা হচ্ছে এখানে p বলতে কি বুঝি স্যার? p বলতে বুঝি পাওয়ার, পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে। হ্যাঁ, পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করতে হবে। তাহলে পাওয়ার এখানে 4, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 1, তাহলে পাওয়ারের সঙ্গে আমরা 1 যোগ করব। এখানে কত আছে 4 আছে, তাহলে 1 যোগ করলে কত হবে 5 হয়ে যাবে। এখানে পাওয়ার কত 2 আছে, 1 যোগ করলে কত হবে 3 হবে। ওকে, এখানে পাওয়ার আছে 1, 1 যোগ করলে কত হবে 2 হবে। এটা হচ্ছে আমাদের এই অংশটুকু থেকে পাইলাম। তাহলে এখন দেখেন গুণ করেন, 15 3 15 সরি 3 5 15, 15 দুগুণ কত হবে 30, এই 30 হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। তাহলে এখন আমরা পাচ্ছি 1008 এর কতটি ভাজক রয়েছে? তো 1008 এর ভাজক রয়েছে আমার 30টি। ওকে, এভাবেই কিন্তু করতে হবে আপনাকে। 1008 এর ভাজক সংখ্যা কয়টা? 30টা। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছেন সবাই। লক্ষ্য রাখতে হবে যে আমাকে এই যে পাওয়ার যেগুলো পাচ্ছি, এই পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করতে হবে ভাজক সংখ্যা নির্ণয়ের জন্য। এটা সহজটি, অর্থাৎ 30টা সংখ্যা দিয়ে আপনি 1008কে ভাগ করতে পারবেন। ওকে, এবার আসেন পরবর্তী যে কোশ্চিনটা রয়েছে, সেম টাইপেরই কোশ্চিন বাট একটু ডিফারেন্ট। দেখুন কোশ্চিনটা কি। এবার 2940 এর কতটি বিজোড় ভাজক রয়েছে? দেখছেন, সুন্দর কোশ্চিন না? আপনি পড়ে যাবেন ওইটা, বাট পরীক্ষায় পাবেন এইটা। হ্যাঁ, তো 2940 এর কতটি বিজোড় ভাজক রয়েছে? ওকে স্যার, এটা কোনো শর্টকাট নাই না স্যার, শর্টকাট একটা একবারে মানে আপনার এক লাইনে করতে পারবেন, মুখস্থ করবেন। মুখস্থ হচ্ছে সব থেকে ফাস্টেস্ট ওয়ে শর্টকাট, ঠিক আছে? তাহলে এবার আসেন 2940 এর বিজোড় ভাজক রয়েছে কতটি? এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে তাহলে কি হবে? ঝামেলা হবে। ওকে, তো এই যে বিজোড় ভাজক বলছে না, আপনি প্রথমে ভুলে যাবেন যে বিজোড় চাইছে, বাদ দেন, বিজোড় চায় নাই মনে করেন। আপনাকে চেয়েছে যে 2940 এর কতটি ভাজক রয়েছে, এটা তো পারবেন করতে, করে ফেলেন দেখি। 2940 এর কতটি ভাজক রয়েছে, এটা শুধু করে ফেলেন, ভাজক বের করেন, বিজোড় পরে করব আমরা। তাহলে 2940 এটা কি সংখ্যা? জোড় সংখ্যা, তো 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে 28 দুগুণ, সরি 28 না, 14 দুগুণ হবে 28, 1 আর 4 14 থাকবে, 7 দুগুণ 14, 1470। এটাকে আবার 2 দ্বারা ভাগ করা যায়, 7 দুগুণ 14, 3 দুগুণ 6, 1 5 5 দুগুণ 10, লাস্টে 5 থাকলে অবশ্যই 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে কথা হবে এখানে 5 একে 5, 6 7, 2 3 23, 4 5 20, 3 5 5 7 35, 147। এখন দেখেন তো এই 147কে আর কোনো সংখ্যাতে ভাগ করা যায় কিনা? মনে হতে পারে স্যার এটা কি মৌলিক সংখ্যা কিনা? 7 আর 4 11, 11 আর 1 কত 12, মানে অবশ্যই 3 দ্বারা ভাগ করা যাবে। তো 3 4 12, 13 14, 2 7 27, 3 9 27, 49। 49কে কি দ্বারা ভাগ করা যায়? 7 দিয়ে ভাগ করা যায়। তো 7 7 কত হবে 49। আমরা মৌলিক গুণনীয়কে নিয়ে আসলাম। এবার কি করব দেখেন, 2 কয়টা রয়েছে? 2 রয়েছে আমার 2টা। 5 কয়টা রয়েছে? 1টা। 3 কয়টা? 1টা। 7 কয়টা রয়েছে? 7 রয়েছে আমার 2টা। ওকে, তাহলে এই অংশটুকু থেকে আপনাকে বুঝতে হবে যে বলেছি সূত্র, যেটা ভাজক সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি, যে আপনার হচ্ছে যে p+1 গুণন p+1 গুণন p+1। তাহলে এই যে পাওয়ার 2, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 2, তাহলে পাওয়ার 2 আছে, তাহলে 1 যোগ করলে কত হবে? 3 হবে। এখানে 1 রয়েছে, 1 যোগ করলে 2 হবে। এখানেও 1 রয়েছে, 1 যোগ করলে 2 হবে। এখানে 2 রয়েছে, 1 যোগ করলে কত হবে? 3 হবে। এখন এই সবগুলো আমরা গুণ করে দিই। হ্যাঁ, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 3 12 36। তার মানে 2940 এর ভাজক সংখ্যা কয়টা রয়েছে? এর ভাজক সংখ্যা রয়েছে 36টি। এটা হচ্ছে প্রশ্ন, তাই তো? তাহলে এটা 36টি, মানে 2940 এর কতটি ভাজক রয়েছে? 36টি ভাজক রয়েছে। কিন্তু আপনার কোশ্চেনে কি ছিল? কোশ্চেনে ছিল যে কতটি বিজোড় ভাজক রয়েছে। এই বিজোড় ভাজক যখন আপনাকে বলবে, তো আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, বিজোড় ভাজক যখন বলবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বিজোড় সংখ্যা কোনগুলো রয়েছে। এই বিজোড় সংখ্যার ওপরে যে পাওয়ারটা থাকবে সেটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, বিজোড় সংখ্যা এখানে 5, এখানে 3 আর এখানে 7, এই 3টা বিজোড় সংখ্যা। তাহলে এই যে বিজোড় ভাজকগুলো হবে এই সকলগুলা, এগুলো নিতে হবে বিজোড় ভাজকের ক্ষেত্রে। হ্যাঁ, ব্যাস। তাহলে এটুকু যদি নিই তাহলে এই অংশটুকু হবে বিজোড় ভাজক, এই অংশটুকু
সেম কাজটাই, হ্যাঁ, পাওয়ার প্লাস 1 পাওয়ার প্লাস 1 পাওয়ার প্লাস 1। তাহলে এখানে কত হবে 2 × 4 3 4 কত হবে 12। এটা হচ্ছে আপনার রাইট অ্যান্সার। 12টি হচ্ছে বিজোড় ভাজক। কয়টা বিজোড় ভাজক? 12টি, রাইট অ্যান্সার, বুঝছেন? তাহলে এখানে বিজোড় ভাজক পাইলাম কয়টা? 12টা। এখন আরেকটা কোশ্চিন, এটা বুঝতে পেরেছেন আশা করি নিশ্চয়ই। এখন আপনাদের মাঝে একটা কোশ্চিন আমি করতে চাই, এই কোশ্চিনের অ্যান্সারটা আপনারা করবেন। এটা কিন্তু অনেক চাকরির পরীক্ষাতে আসছে, এইটা বা এই ধরনের কোশ্চিন। যেমন আরেকটা কোশ্চিন আছে যে 540-এর কতটি বিজোড় ভাজক রয়েছে। এই কোশ্চিনটা বিভিন্ন চাকরির পরীক্ষা আসছে, 540-এর কতটি বিজোড় ভাজক রয়েছে। এখন আপনাদের কাছে একটা কোশ্চিন, যে এইখানে যে কোশ্চিনটা এমন আসতো যে 2940-এর কতটি বিজোড় না, আপনাকে জোড় ভাজক চেয়েছে। মনে করেন যে কতটি জোড় ভাজক রয়েছে, তাহলে অ্যান্সারটা কি হইতো? এই যে জোড় ভাজক যখন চাইবে তখন কি করতে হবে জানেন? শুধু জোড় সংখ্যার উপরে পাওয়ার নিলেই হবে না, জোড় সংখ্যার উপরে পাওয়ারটা নিলেই শুধু হবে না, আপনাকে নিতে হবে জোড় ভাজক। যখন আপনাকে বলবে আপনাকে তখন বিজোড় ভাজক বের করতে হবে। মনে রাখবেন, জোড় ভাজক বললে বিজোড় ভাজক আপনাকে বের করতেই হবে। বের করে ওই মোট ভাজক থেকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তখন হবে 36 - 12, তাহলে কত হবে? 4 আর 2 24টি হবে। হ্যাঁ, জোড় ভাজক হবে আপনার 24টি, মানে জোড় আর বিজোড় দুইটা মিলিয়ে তো 36 করতে হবে, তাই না? ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। জোড় ভাজক চাইলে শুধু জোড় সংখ্যার উপরের পাওয়ার নিলে কিন্তু হবে না, বুঝছেন? বিজোড় ভাজক চাইলে বিজোড় সংখ্যার পাওয়ার নিয়ে কাজ করা যাবে, কিন্তু জোড় ভাজক চাইলে বিজোড় সংখ্যা বের করার পরে দেন আপনাকে মাইনাস করতে হবে মোট ভাজক থেকে। আশা করি এবার ক্লিয়ার হয়েছেন কনসেপ্টটা। আসুন আমাদের আরেকটি কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, এই যে একটা কোশ্চেন ছিল 540-এর কতগুলি জোড় ভাজক রয়েছে। 540-এর জোড় ভাজক বের করার জন্য আগে বিজোড় ভাজক বের করব। 2 দ্বারা ভাগ করব, 270 হবে। আবার 2 দ্বারা ভাগ করব, কত হবে? 135 হবে। 5 দ্বারা ভাগ করব, 5 × 10, 5 × 7 = 35। 3 দ্বারা ভাগ করব, 3 × 9 = 27। আবার 3 দ্বারা ভাগ করব, 3 × 3 = 9। ব্যাস। এরপরে হচ্ছে যে 2 কয়টা? 2 হচ্ছে 2টা। 5 কয়টা? 5 হচ্ছে 1টা। 3 কয়টা? 3 হচ্ছে যে 3টা। ব্যাস, শেষ হয়ে গেল। তাহলে বিজোড় ভাজকটা বের করে ফেলি। তাহলে বিজোড় ভাজক বের করতে গেলে এখানে 1 আর এখানে 3 আছে, তাহলে 1 যোগ করলে হবে 2, আর এখানে হবে কত? 4, আর এটা তো নিতে হবে 3। তো 3 × 6, 3 × 6, 4 × 6 কত? 24টি। মোট ভাজক 24টি। হ্যাঁ, মোট কতগুলি পাইলাম? মোট পাইলাম 24টি। হ্যাঁ, তাহলে মোট যদি 24টি হয়, বিজোড় ভাজক কয়টা? বিজোড় ভাজক এই যে 4 × 8, 8টা হচ্ছে বিজোড়। তাহলে 24টা থেকে 8টা বিজোড় বাদ দেন, তাহলে থাকবে কয়টা? 16টা থাকবে জোড়। এই যে এটা হচ্ছে 16টি হচ্ছে রাইট অ্যান্সার। আমাদের বিদ্যাবাড়িতে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য কোর্স চলমান রয়েছে, আর প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ আমাদের এখন চলমান রয়েছে 13তম ব্যাচ। ইতিপূর্বে আমাদের 12তম ব্যাচ কিন্তু চলমান রয়েছে। হ্যাঁ, ইতিপূর্বে আমাদের 12তম ব্যাচ ক্লোজ হয়ে গিয়েছে, 12তম ব্যাচের ক্লাসও হয়তো বা শুরু হয়ে গিয়েছে। এখন শুরু হচ্ছে আপনাদের 13তম ব্যাচ। হ্যাঁ, আরও একটি ব্যাচ। এইখানে একটা লক্ষণীয় বিষয় রয়েছে। দেখুন, আপনি হয়তোবা প্রিপারেশন না নিচ্ছেন, বাট অপর পাশের মানুষটা কিন্তু ঠিকই প্রিপারেশন নিচ্ছেন। আর আপনি হয়তোবা দেখা যাচ্ছে মুভি দেখে, নাটক দেখে বা সামথিং, আর অপরজনের মানে যে কোনোভাবে আমরা সময়গুলো, হ্যাঁ, সময়গুলো যদি অন্যভাবে ব্যয় করে থাকি, কিন্তু অপর প্রান্তের মানুষটা দেখবেন যে একটু একটু করে নিজেকে গুছিয়ে নিয়ে পড়াশোনা করে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। ওকে, তো আমরা পরীক্ষা সার্কুলার দিলে 2 মাসের মধ্যে একদম পইরা উল্টা ফেলায় দেব। হ্যাঁ, এরকম কিন্তু অনেক কনসেপ্টটা রয়েছে, অনেকের কনসেপ্টই এমন রয়েছে যে পরীক্ষা সার্কুলারটা আগে দিক, তারপরে আমরা এটা প্রিপারেশন নিব, কিন্তু তা হয় না। হ্যাঁ, অনেক শুরু থেকে শুরু করতে হয় আপনাকে। দেখবেন অনেকে আছেন যারা অনার্স বা গ্র্যাজুয়েশন শেষ করার সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যায়, চাকরি পরীক্ষা উত্তীর্ণ হয়। কেন? কারণ তারা অনার্স পড়াকালীন সময়ে কিন্তু এগুলো এগিয়ে রেখেছে চাকরির প্রস্তুতিতে। হ্যাঁ, এখন অনেকে আছেন যে অনার্স শেষ করার পরে, মাস্টার্স শেষ করার পরে তখন আসছেন চাকরির বাজারে, তখন আপনি আবার শূন্য থেকে শুরু করছেন। এটা নয়, অনেক সময় লাগে। বেসিক বিষয়গুলো আপনি কিন্তু চাইলেও একদিনে শিখতে পারবেন না, সময়ের ব্যাপার রয়েছে, যে কোনো প্রস্তুতির সময়ের ব্যাপারটা রয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন ফ্যাক্টটা হচ্ছে যে এই অংশটুকু থেকে তাহলে যারা প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার এই ব্যাচটিতে ভর্তি হয় তার জন্য কি থাকছে? এখানে আপনার প্রায় 70টি প্লাস আপনার ক্লাস পাচ্ছেন, যেখানে আপনার হচ্ছে 3050 টাকা কোর্স ফি। ওকে, 2999 টাকা, সরি, হ্যাঁ, 2999 টাকা, আরো 50 টাকা আপনার যাবে, টোটাল 3050 মতোই যাবে আর কি। 2999 টাকা এই কোর্সে যুক্ত হতে পারছেন আপনি, 2999 টাকায় যুক্ত হতে পারছেন। ওকে, যেখানে আপনি 70টির প্লাস ক্লাস পাবেন এবং প্রত্যেকটি ক্লাস আপনার জন্য রেকর্ড থাকবে। প্রত্যেকটি ক্লাস আপনার জন্য কি থাকবে? রেকর্ড থাকবে। এই রেকর্ড ক্লাসগুলো আপনি শুধু পরীক্ষার আগ পর্যন্তই নয়,
এই রেকর্ড ক্লাসগুলো আপনার কাছে সারা জীবন রাখতে পারবেন। আপনার বাচ্চা কাচ্চা হইয়া গেলে বাচ্চা কাচ্চাদেরকেও আপনি এই রেকর্ড ক্লাস দেখাতে পারবেন, এই যে আমার স্যারদের ক্লাস করেছিলাম, এই ক্লাস করে আমরা চাকরি পেয়েছি, বুঝছেন? বাচ্চাদেরও দেখাবেন, তো থেকে যাবে আপনার কাছে, হ্যাঁ, আজীবন থেকে যাবে আপনার রেকর্ড ক্লাসগুলো। সো এটা নিয়ে ভয় নেই, আপনি একটা কোর্স করলে, একটা পূর্ণাঙ্গ একটা কোর্স করলেন, লাইভ ক্লাসগুলো করলেন, রেকর্ডটা থাকলো আপনার কাছে পিডিএফটা থাকলো, আপনি পরীক্ষাটা দিলেন, আপনার প্রস্তুতি কিন্তু শানিত হবে, মজবুত হবে। তখন আপনার কাছে যে কোনো পরীক্ষার প্রশ্ন দেওয়া হোক না কেন, তখন দেখবেন 10টা পরীক্ষা দিলে আপনি 5টা পরীক্ষা উত্তীর্ণ হবেন। ওকে, এই হচ্ছে মূল কনসেপ্ট। সো যারা প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আরেকটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে এই অংশটুকু থেকে, যে প্রাইমারি সহকারী শিক্ষক এই নিয়োগের প্রস্তুতিগুলো নিলে পারে আপনার প্রাইমারিতে যে শূন্য পদটা হচ্ছে, হ্যাঁ, সহকারী প্রধান শিক্ষক, এটা কিন্তু ছিল না। এই শূন্য পদের প্রিপারেশনটা আপনারা কিন্তু এই একটা ব্যাচ থেকে হয়ে যাবে। হ্যাঁ, সহকারী প্রধান শিক্ষকেরটা আপনারা অচিরেই হয়তো বা সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যাচ্ছেন। সো এই ক্ষেত্রে আপনাকে মাথা রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই ব্যাচগুলোতে ভর্তি হওয়ার জন্য আপনারা আমাদের যে নম্বরগুলো রয়েছে এই নম্বরগুলো যোগাযোগ করতে পারেন, 09644000000। এখানে ফ্রি অফ কস্ট, অর্থাৎ আপনি হচ্ছে যে বিনামূল্যে এখানে ফোন করতে পারেন, আপনার ফোনে কোনো ব্যালেন্স কাটবে না। ওকে,